সাজছে তিলোত্তমা পুজোর রঙে, কাশের হাওয়াতে ভাসছে মন। রেডিওতে বাজবে বীরেন্দ্র, হবে আমার মায়ের আগমন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ। আমাদের আজকের বিশেষ নিবেদন নীলাঞ্জন চৌধুরীর কলমে দেবীর রক্ত জাগরণ। আপনাদের সাথে আমাদের আজকের গল্পের সূত্রধারে আমি অস্মিতা। শুরু করতে চলেছি দেবীর রক্ত জাগরণ। পুজোর সময় বাঙালি হৃদয়ে যে আনন্দের ঢেউ ওঠে তা ভাষায় বোঝানো যায় না। কিন্তু সব পুজো যে আনন্দ বয়ে আনে এমন নয়। কিছু পুজো বয়ে আনে ইতিহাস, রক্ত আর এক অদৃশ্য যুদ্ধের কাহিনী। সকালের এক টুকরো রোদ জানলার ফাঁক দিয়ে এসে পড়েছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চুন খসে পড়া দেওয়ালের ক্ষতচিহ্নে। আজকের সকালটা অন্যরকম। অন্য দিনের তুলনায় ভিড়টা কম। সারা ঘর জুড়ে ম করছে ফিনাইল আর ওষুধের একটা তীক্ষ্ণ গন্ধ। তার মাঝেই 4 জন মহিলা ব্যস্ত হাতে নিজেদের কাজ করছেন। সারা টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ইঞ্জেকশনের ভায়াল, রিপোর্ট, রেজিস্ট্রারের খাতা, তুলো, গ্লাভস, সব মিলিয়ে যেন এক অজানা যুদ্ধের প্রস্তুতি চলছে। মীরা রেজিস্ট্রারের পাতা উল্টাতে উল্টাতে শুনতে পেল দূর থেকে ভেসে আসছে ঢাকের শব্দ, সাথে পুজোর কোলাহল। মনটা কেমন করে উঠল মীরার। জানলার বাইরে চোখ রাখতেই দেখল শরতের আকাশ পেঁজা তুলোর মতো মেঘে ভরে আছে। ওই বিস্তর আকাশে কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিল মীরার ভার আক্রান্ত মন। ঘোর কাটল চায়ের কাপের টুংটাং শব্দে। ছোট 4 কাপ চা টেবিলে রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল ঘর থেকে। মীরা গম্ভীর ভঙ্গিতে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে ফু দিতে দিতে বলল, সাভি, রূপালী, নীলিমা, তোরা তৈরি তো? কাল ভোরেই কিন্তু বেরোতে হবে। কদমডাঙ্গার মাঠে 56 জন শিশু এখনো পর্যন্ত ভ্যাকসিন পায়নি। সময় মতো ভ্যাকসিনটা না দিলে কিন্তু সমস্যা বাড়বে। সাভি হালকা কৌতুকে বলল, তবে দিদি, কাল তো সপ্তমী, সবাই প্যান্ডেলে ঘোড়ায় ব্যস্ত থাকবে, মা থেকে থাকবে শুনি। রূপালী হাতে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কে আবার থাকবে? আমরা 4 জন আর করুণাময়ী মা দুর্গা। পুজোর সময় এত দায়িত্ব নেওয়াও কি ভালো? নীলিমা নরম কিন্তু দৃঢ় গলায় বলল, জানো, আমার মা বলতো, নারী শুধু সংসার সামলায় না, অসুস্থ সমাজকেও সুস্থ করে তোলে। দুপুরবেলা প্রচণ্ড রোদে অফিস থেকে বেরিয়ে মালপত্র বোঝাই ঠেলাগাড়ির শব্দ, বাজারের কোলাহল, ভিড়ভাট্টা পেরিয়ে ওরা 3 জন, মীরা, সাভি আর রূপালী, এগিয়ে চলল মীরার বাড়ির উদ্দেশ্যে। বাজার পেরিয়ে সামনের বড় রাস্তার মোড় ঘুরতেই দেখা পেল কুখ্যাত নেতা মৃণালের। মৃণাল দাঁড়িয়ে তার চেলা চামুন্ডাদের কিছু একটা হুকুম করছিল। মীরাদের হেঁটে আসতে দেখে খানিকটা বিদ্রুপ করেই বলল, কি ম্যাডাম, এই উৎসবের সময়ও ছুটে বেড়াচ্ছেন? এটা সরকারি চাকরি নাকি ন্যাকামি? হ্যাঁ? মীরা ঠান্ডা স্বরে বলল, কি করব বলুন, এটাই তো আমাদের কাজ। যদিও বেশিরভাগ মানুষই এখন নিজের দায়িত্বকে আড়ালে রেখে পূজন আনন্দে মত্ত, তবে আমি মনে করি সুবিশাল মণ্ডপ বানিয়ে মাটির প্রতিমা গড়ে পুজো দিলেই হয় না। মানুষ যদি তার অন্তরের শয়তানকেই প্রতিনিয়ত লালন পালন করে বাঁচিয়ে রাখে, তবে এই উৎসব অর্থহীন। মৃণাল বলল, কথাটা কি আপনি আমাকে উদ্দেশ্য করে বললেন? মীরা সামান্য হেসে উত্তর দিল, বুঝছি বুঝছি, আপনি বুদ্ধিমান মৃণাল বাবু। মৃণাল চোখ দিয়ে ভস্য করার মতো চাহনি নিয়ে তাকালো মীরার দিকে। কিন্তু মীরার চাহনি নির্ভীক এবং কঠিন। সে জানে
মুখে মিষ্টি হাসি থাকলেও কিছু মানুষের চোখে বিষ জমে থাকে। সন্ধেবেলা মীরা নিজের ঘরে 1 কাপ চা নিজের হাতে নিয়ে বসেছে অরুণকে হোমওয়ার্ক করাতে। অরুণ হাতের কর গুনে গুনে অঙ্ক করছে, আর মীরা তাকিয়ে আছে তার দিকে। দূর থেকে ভেসে আসছে পুজোর নানা রকম গান বাজনা। অরুণ বেজার মুখে বলল, ও মা, মা তুমি আবার কাল গাঁয়ে যাবে? মীরা বলল, হ্যাঁ রে। না গেলে হয় না, এখন তো পুজো। মীরা অরুণের মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করিস না বাবা, গ্রামের মায়েদের কোল যাতে খালি না হয় তার জন্যই আমাদের মতো মায়েদের বাড়ি থেকে দূরে যেতে হয় অসুরের বিনাশ করতে। অরুণ মৃদু গলায় বলল, মা তুমি কি একা একাই সব যুদ্ধ করবে? মীরা দৃঢ় গলায় বলল, না রে অরুণ, আমি একা নই, আমার পাশে আছে 3 বিশ্বস্ত সৈনিক, আর আছেন স্বয়ং মা দুর্গা। ওনার মতো রূপেই লড়বো আমি, আর বিনাশ করব সমস্ত অসুরদের। রাত গভীর। অন্ধকার রাস্তা মাড়িয়ে জোর কদমে ছুটে গেল এক সাইকেল রিক্সা। দূরে কুকুরের ডাক ছিঁড়ে দিচ্ছে রাতের স্তব্ধতাকে। পুজো শুরু হয়ে গেছে। গোটা শহর এখন আলোকসজ্জায় ডুবে রয়েছে, কিন্তু কিছু মানুষ এই গভীর অন্ধকারের মাঝেই এক ষড়যন্ত্রের বীজ বপন করে চলেছে। তাদের কাজ শুধু উৎসবে মেতে থাকা নয়, প্রতিশোধই এখন মূল লক্ষ্য। ঘড়িতে রাত 11টা। অন্ধকার গুদাম ঘরটা গুমোট হয়ে আছে। ঝিঝি পোকাগুলো অবিরাম ডেকে চলেছে। কেরোসিনের ল্যাম্পের ক্ষীণ আলোয় চকচক করছে কয়েক জোড়া হিংস্র চোখ। মেঝেতে গোল হয়ে বসে মৃণাল, স্থানীয় গুন্ডা বাচ্চু, গাড়ির চালক সাইফুল ও এক অচেনা ব্যক্তি গম্ভীর গলায় আলোচনা করছে। মৃণাল কড়া গলায় বলল, কাল সকালে ওরা যাবে কদমডাঙ্গার মাঠে। স্বাস্থ্য দপ্তর থেকে ওদের জন্য গাড়ি ঠিক করে আছে, কিন্তু এবার সময় এসে গেছে ওদের জায়গাটা ওদের বুঝিয়ে দেওয়া। কি বলিস সাইফুল? সাইফুল প্রত্যুত্তরে বলল, হ্যাঁ দাদা, বড্ড বার বেড়েছে ওদের। তবে গাড়ি আটকে দিলে কিন্তু অফিসেও খবর যাবে, আর মিডিয়াও এই বিষয়ে জড়িয়ে পড়বে। বাচ্চু হেসে বলল, এই শোন, অত চিন্তার কিছু নেই। ওদের আটকাবো না, ভয়ও দেখাবো না, একেবারে চিরতরে চুপ করিয়ে দেবো সালা। অজানা একজন দীর্ঘ ছায়ার মাঝে ফোনের ওপাশ থেকে নিচু গলায় বলল, নারীদের ভয় দেখালে ওরা ভয় পায়, আর ভয় যখন শরীরে গেঁথে যায় তখন মুখ খোলার আর সাহস থাকে না। এই মানুষগুলো সমাজের বাইরের কেউ নয়, এরা আমাদেরই খুব চেনা মুখ, আমাদের গলির লোক অথবা খুব পরিচিত লোক। এরাই দিনের আলোয় নিজেদের আড়ালে রাখে আর রাতের আড়ালে মুখোশ ছেড়ে বেরিয়ে পড়ে। এরা নারীর আত্মবিশ্বাসকে ভেঙে দিতে চায়, ভয়কে শরীর বানিয়ে। রাত এখন গাঢ়। লোকজনের কোলাহল অনেকটা থিতিয়ে এসেছে, প্রায় নেই বললেই চলে। নিস্তব্ধতা ছিঁড়ে মাঝে মাঝে কুকুরগুলোর ডাক শোনা যাচ্ছে। দূরে গাড়ির হেডলাইটগুলো আচমকা জ্বলে উঠে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কদমতলার মেন রাস্তার মোড়ে কয়েকটা ছায়ামূর্তি বসে আছে ল্যাম্পপোস্ট থেকে কয়েক হাত দূরের গুদাম ঘরে। মুখগুলো দেখা না গেলেও তাদের শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে ক্রোধের আগুন কতটা তীব্র। ওরা অন্ধকারের মাঝে এক অদৃশ্য মায়া জাল বিছিয়ে রাখছে শিকারীর মতো। অন্যদিকে মীরার বাড়িতে রাত প্রায় 12টা ছুঁই। নিস্তব্ধ ঘর, ঘড়ির টিক টিক শব্দ শুনছে। মীরা জেগে বসে আছে, তার হাতে একটা পুরনো নোটবুক যেখানে সে তার সব খুঁটিনাটি লিখে রাখে। একবার ঘড়ির দিকে তাকিয়ে নিল মীরা। 11টা 45। কিছুতেই মীরার ঘুম আসছে না আজ।
খালি মনে সমুদ্রের ঢেউয়ের মতো ভেসে আসছে নানান প্রশ্ন। সকালে মৃণালের বিকৃত মনোভাব আর নোংরা দৃষ্টিটা মনে পড়ে গেল মীরার। নিজেকেই প্রশ্ন করল, আচ্ছা, কেন এই সমাজে নারী এখনো নিরাপদ নয়? হঠাৎ মীরা অবহেলায় পড়ে থাকা পেনটা তুলে নিয়ে খসখস শব্দ করে ডায়েরিতে লিখল, যুদ্ধ শুরু হচ্ছে, আর আমার অস্ত্র সত্য, সাহস আর বাকি 3 জন সহযোদ্ধা। ওরা শুধু আমার লড়াইয়ের সাথী নয়, ওরা আমার বোন। প্রায় রাত্রি 1টার সময় হেলথ অফিস থেকে গাড়ি এসে পৌঁছেছে। গাড়ির ইঞ্জিনটা গর্জন করছে মাঝে মাঝে। সম্ভবত ড্রাইভার বারবার চেক করে নিচ্ছে গাড়িটাকে। ওই গ্রামে গাড়ি খারাপ হলে আর রক্ষে নেই। হঠাৎ গুমোট গরমটা কমে ঠান্ডা হয়ে এলো পরিবেশটা। বাইরে বৃষ্টি শুরু হলো কিছুক্ষণের মধ্যেই। টিপ টিপ শব্দ ছড়িয়ে পড়ল চারধারে। সাবি, রূপালী ও নীলিমা চুপচাপ বসে আছে গাড়ির পেছনে। ওদের মুখে গভীর চিন্তা, চোখে উদ্বেগ। সাবি চিন্তিত গলায় বলল, আজ কি না গেলেই নয়? এই পুজোর মধ্যে কি যেতেই হবে? দিদি এত জেদ করে কেন? রূপালী বলল, জানিস তো, কারা যেন বারবার ফোন করছিল কাল বিকেলে। নীলিমা শরীরটা একটু গুটিয়ে বলল, আমার জানি না কেন বড্ড ভয় করছে। খালি মনে হচ্ছে যেন কিছু একটা ভয়ঙ্কর অপেক্ষা করছে আমাদের জন্য। তাদের ভয় অমূলক নয়, কারণ এই রাত পরিকল্পনার। আর সূর্য ওঠার আগেই ছায়া নামবে তাদের জীবনে। শিকারীর দল ফাঁদ পেতে ফেলেছে, এখন অপেক্ষা শুধু সময়ের। খানিক পরেই পুলিশ এবং প্রতিবাদের ঝড়ে ছেয়ে যায় পুরো অঞ্চল। ভোরে স্থানীয় লোকজন মীরাদের গুরুতর আহত দলকে হাসপাতালে নিয়ে আসে। আজ পুজোর গন্ধ ম্লান হয়ে তাতে মিশেছে রক্তের গন্ধ, অসঙ্গত এক মিশ্রণ। ভোরের আলো আসার সঙ্গে সঙ্গে হাসপাতালের করিডোরে দেখা মিলল সেই 4 যোদ্ধার। মীরা অজ্ঞান অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে। সাবির চোখে জল। নীলিমাও নিস্তেজ হয়ে বেডে শুয়ে আছে, এখনো জ্ঞান ফেরেনি। রূপালী কাঁদছে, কিন্তু প্রতিটি চোখেই একটাই প্রশ্ন বর্তমান, কেন এমন নির্মমতা? থানার সামনে জড়ো হয়েছে একদল স্থানীয় মহিলা। কেউ চুপ, কেউ স্লোগান দিচ্ছে, আর একজন রিপোর্টার লাইভ করছেন নিউজে। প্রতিবাদকারী মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল, আর কবে বিচার পাবো আমরা? মীরা, রূপালী, নীলমা তারা কি শুধুই স্বাস্থ্যকর্মী ছিল? মেয়ে বলে কি এত অত্যাচার? প্রতিবাদের সকাল, কিন্তু প্রশাসন চায় মীমাংসা। কেউ চায় সমঝোতা, কিন্তু কিছু মানুষ চায় বিচার। সেই মানুষই হলেন মীরা দেবী। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মীরা। চোখ খুলেই প্রথমে কোথায় আছে বুঝতে না পেরে কিছুক্ষণ তাকিয়ে এদিক ওদিক দেখে নিল। সারা শরীর মীরার অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠল। পাশে তাকাতেই দেখল তার ছেলে অরুণ বসে আছে। চোখে জল চলে এলো মীরার। অরুণ নরম গলায় বলল, মা, তুমি কাঁদছো কেন? মীরা ধীর গলায় বলল, না রে, কান্দিনি। আজ যে কান্নার সময় নয়, আজ থেকেই তো প্রকৃত যুদ্ধের দিন শুরু। এই অধ্যায় শেষ নয়। মীরার আত্মবিশ্বাসকে ভাঙতে গিয়ে জন্ম হয়েছে এক অদম্য নারীর, এক অদম্য মায়ের, যার বিনাশ অসম্ভব। মীরা দেবী নামক এক নারীকে যে সমাজ ধর্ষণ করতে চেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে নারীকে তুমি ভাঙতে পারো, তাকে গড়তেও পারো। ভাঙানোর আগেই সে নিজেকে গড়ে তোলে, মৃত্যু থেকে উঠে দাঁড়ায়, আর সেই শক্তিতেই সে হয়ে ওঠে দেবী, এক নতুন শক্তির প্রতীক। নিউজ চ্যানেলের প্রতিবাদকারী এক সাংবাদিক বলল,
আজ সকালে কমলডাঙ্গায় 4 মহিলা স্বাস্থ্যকর্মীর ওপরে নারকীয় হামলা। চারিদিকে যখন মায়ের আরাধনা, তখন কিছু জ্যান্ত মহিষাসুরের কবলে জ্যান্ত দুর্গারা। শুধু কি দেবী বন্দনা করলেই হবে? কবে বিচার পাবে আমাদের সমাজের দুর্গা, পাড়ার দুর্গা ও বাড়ির দুর্গারা? কবে হবে মহিষাসুর বধ? হাসপাতালের বেডে শুয়ে আছেন মীরা দেবী। এক মনে কি যেন চিন্তা করছিলেন। তার একাগ্রতা ভাঙলেন বয়স 27-এর এক মহিলা, সায়ন্তিকা রায়। একাধারে নামকরা বিশিষ্ট আইনজীবী এবং সমাজকর্মী, পরনে আধুনিক পোশাক, মুখে কোমল হাসি, কিন্তু চোখ ভরা আগুন। সায়ন্তিকা দৃঢ় গলায় বললেন, আচ্ছা মীরাদি, তুমি কি এখনো চুপ থাকবে? এখনো মুখ খুলবে না? পুরো সিস্টেমকে নাড়িয়ে তুলবে না? মীরা ধীরে ধীরে চোখ খুলে শান্ত গলায় বলল, আমি বিচার চাই না, আমি চাই স্মৃতি, যা তিলে তিলে শেষ করে দেবে। আমি চাই ভয়, যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকাতে পারে ওরা। সায়ন্তিকা বলল, ভয় তৈরি করতে হলে আইনকে সাহসের রূপ দিতে হবে। তুমি এগিয়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। বেজে গেল যেন যুদ্ধের দামামা। 2 নারীর একসঙ্গে লড়াই, যা হয়তো বদলে দেবে পুরো সমাজকে। একজন যুদ্ধ করছে শরীর দিয়ে, আর অন্যজন মগজে। বিচার পাওয়ার লড়াই। এই 2 নারী মিলেই তৈরি হবে প্রতিশোধ, যা হবে বিচারের চেয়েও বড়। আজ মীরা আর সায়ন্তিকা বসবে শহরের 1 নম্বর চ্যানেলের বিতর্ক সভায়। প্যানেলের রিপোর্টার সায়ন্তিকা, মীরা এবং মৃণালের দলের এক স্থানীয় নেতা। রিপোর্টার বললেন, আচ্ছা মীরা দেবী, আমি প্রথমেই জানতে চাইবো আপনি কেন আমাদের চ্যানেলে এসে প্রতিবাদ জানাচ্ছেন? যেখানে নির্যাতিতারা ক্যামেরার আড়ালে থাকতে চায়, সেখানে আপনি কেন মিডিয়ার সামনে? মীরা বলল, প্রথম কথা, আমি কোনো অন্যায় করিনি যে মুখ লুকিয়ে রাখবো। যারা অন্যায় করেছে তারাই মুখ লুকিয়ে থাকবে। যে সমাজে নারীদের চিৎকারকে অতিরিক্ত আবেগ বলে চুপ করিয়ে দেওয়া হয়, সেখানে সমাজকে নাড়িয়ে তোলা ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাইনি। নেতা উপহাস করে বললেন, দেখুন, তদন্ত চলছে, বোঝাই যাচ্ছে এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, তাছাড়া আর কিছুই নয়। তবে পুজোর আগেই যত নাটক, বড্ড বেমানান। সায়ন্তিকা ঠান্ডা স্বরে উত্তর দিল, নারীকে যখন রক্তাক্ত করা হয়, তখন সেটাকে নাটক বলে না, অপরাধ বলা হয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। টিভির পর্দায় পুজোর মণ্ডপ আলোয় সেজে উঠলেও রাস্তায় এখনো অন্ধকার। দিকে দিকে প্রতিবাদ চলছে, তবু বিচার কোথায়? অভিযুক্তরা এখনো অধরা, আর পুলিশ নীরব। রাজনীতি ব্যস্ত মণ্ডপ উদ্বোধনে, আর মীরা এখনো কি বিচারের আশায়, নাকি প্রস্তুত হচ্ছে শেষ খেলায় নামার জন্য? পরদিন সকালে সায়ন্তিকা সহ মীরা হাজির হলো সিভিল কোর্ট চত্বরে। আজ থেকে শুরু মামলার শুনানি। এর মধ্যে জানা গেছে সায়ন্তিকা একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছেন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আর প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে। অন্যদিকে মীরা প্রথমবার মিডিয়ার মুখোমুখি ক্যামেরার সামনে। রিপোর্টার বললেন, মীরা দেবী, আপনি বিচার নিয়ে কিছু বলবেন? মীরা বলল, আমরা ছিলাম ভ্যাকসিন নিয়ে গ্রামে যাওয়ার সাধারণ স্বাস্থ্যকর্মী। আমাদের হাতে ছিল কেবল সুচ আর সত্যি কথা। আর যারা আমাদের আঘাত করলো তারা এখনো মুক্ত। যদি বিচার না হয়, তাহলে আমি নিজেই নিজের বিচার হয়ে উঠব, কথা দিলাম। শুরু হলো মামলার প্রথম শুনানি। মিডিয়া এখন জেগে উঠেছে, কিন্তু অভিযুক্তরা এখনো আড়ালে লুকিয়ে রয়েছে। মীরা জানে হয়তো এই আদালত একদিন তাকে চুপ করিয়ে দেবে, তাই সে তৈরি করছে নিজের পরিকল্পনা, প্রতিশোধের পরিকল্পনা। আর সেই পরিকল্পনার শুরু হয় সায়ন্তিকার ফ্ল্যাট থেকেই। শুরু হয় এক সিক্রেট প্ল্যান। সায়ন্তিকা ও মীরা রাতে বসে এক গোপন পরিকল্পনার ছক আঁকছে। সায়ন্তিকা বলে, দেখো মীরাদি,
মৃণালের বিরুদ্ধে কেস তো কোর্টে উঠবে ঠিকই, কিন্তু জিততে চাইলে আমাদের চাই প্রমাণ। ভয়, কান্না, আবেগ এসব ইমোশন দিয়ে কোর্ট চলে না। কোর্ট চাই প্রমাণ, কাগজ আর কলম। মীরা কঠিন কণ্ঠে উত্তর দিল, আছে, আমার কাছে প্রমাণ আছে। একটা ভয়ঙ্কর ভিডিও আছে আমার কাছে, যেটা হবে আমাদের তুরুপের তাস। ওরা জানতো না গাড়িতে একটা গোপন ক্যামেরা ছিল। ওরা শুধু আমাদের দেহে আঘাত করেছে, আর আমি ওদের চরিত্রে আঘাত করব। হ্যাঁ, মীরার গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়েছে সেই রাতের প্রতিটি ভয়ঙ্কর মুহূর্ত। প্রমাণ যা শেষ করে দেবে ওদের। এখন প্রশ্ন একটাই, মীরা কি সত্যিই সেই ভিডিও জনসমক্ষে আনবে? মীরা তো বলেছিল সে নিজেই বিচার হয়ে উঠবে। তাহলে নাকি সে সত্যিই নিজের হাতে শাস্তি দেবে ওদের? মীরার সামনে এখন দুটো পথ খোলা। এক, আদালতের দ্বারস্থ হয়ে ধীরে বিচার পাওয়া, আর অন্যটি নিজেই হয়ে ওঠা বিচার। কোন পথ বেছে নেয় মীরা এখন সেটাই দেখার। সমাজ কি রূপে মেনে নেবে তাকে, নারী নাকি নবরূপা? আজ অষ্টমী, শহর জুড়ে পুজোর রেশ। প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর গান, ফাংশন, শঙ্খ, উলুধ্বনি, সেলফি, রিলের দারুণ উদ্যোগ, যাকে বলে পুজোর আমেজ। অষ্টমীর সন্ধে, মা দুর্গার আরাধনা চলছে। মেয়েরা শঙ্খ বাজিয়ে বলছে, আসছে মা, আসছে শক্তি। কিন্তু ঠিক এই সময় অন্য মা আসছেন। সে এসেছে রক্ত মেখে, চোখে আগুন নিয়ে। তার হাতে আছে ন্যায় নয়, প্রতিশোধ। এমন সময় ঘটল সেই ঘটনা, ইন্টারনেটে ভাইরাল সেই ভিডিও, সেই নারকীয় হামলার ভিডিও যেখানে গুন্ডাদের মুখ বাঁধা। কিন্তু এ কি, এক চেনা গলার স্বর না? এ তো মৃণালের গলার স্পষ্ট স্বর। পুজোর মধ্যেই চাপা উত্তেজনা, চায়ের দোকানে, পাড়ার রকে ফিসফাস আলোচনা। রাগে ফুঁসছে পুরো শহর। মিডিয়া, সাধারণ মানুষ, মহিলা, পুরুষ সবাই রাস্তায় নেমেছে। মহিলাদের হাতে পোস্টার, আর তাতে লেখা, আমরাও মীরা, আমাদের শরীর নয়, সম্মান বাঁচাও। কিন্তু এই ভিডিও পোস্ট করলো কে? মীরা। কারণ সে জানে সমাজ কান্নায় নয়, লজ্জায় জেগে ওঠে। আর ইতিমধ্যেই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে নেমে পড়েছে মৃণাল আর তার দলবলকে গ্রেপ্তার করার জন্য। এসিপি বন্দ্যোপাধ্যায় কঠোর গলায় বললেন, এরা আর মানুষ নেই, সব কটা শয়তানে পরিণত হয়েছে। ভিডিও ফুটেজে যখন স্পষ্ট মুখ দেখা যাচ্ছে, তখন আর তদন্তের কোনো দরকার নেই। ওয়ারেন্ট জারি করো, এদের যত তাড়াতাড়ি পারো গ্রেপ্তার করতেই হবে। উপর মহল থেকে চাপ আসছে, এই মৃণালকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। কিন্তু মৃণাল কোথায়? সে তো পালিয়ে গেছে। আবার অন্যদিকে ঘটে এক অপ্রত্যাশিত মৃত্যু, যা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। গত 2 দিন ধরে রূপালী হাসপাতালে আইসিইউতে ছিল। হঠাৎ করেই তার হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যায়। রূপালীর নিথর দেহ শ্বেত কাপড় দিয়ে মোড়ানো, আর পাশে দাঁড়িয়ে মীরা। সাভি কাঁদতে কাঁদতে বলল, রূপালী কি তবে হার মানলো? দিদি, আমাদের শক্তির অংশ তো চলে গেল। মীরা বলল, না, রূপালী হারেনি, ও আমাদের মধ্যেই রয়েছে। এখন যদি আমি চুপ করে থাকি, তাহলে ওর আত্মা শান্তি পাবে না, চিরকাল কাঁদবে। রূপালীর মৃত্যু যেন আগুনে ঘি ঢালার মতো। মীরা এখন আর কেবল একজন নারী নয়, সে হয়ে উঠেছে এক জ্বলন্ত আগুন, যে আগুন শুধু আলো দেয় না, শুদ্ধ করে, পুড়িয়ে দেয় অন্যায়কে। নবমীর রাতে প্রতিশোধের সেই যাত্রা শুরু। প্যান্ডেলে দুর্গা প্রতিমার সামনে নারীরা ভিড় জমিয়েছে। হঠাৎ বিশাল এলইডি স্ক্রিনে সেই ভিডিও আবার চলে।
এবার মুখোশহীন অংশ, যেখানে দেখা যায় কে কাকে মারছে। শেষে আসে একটি বয়ান। আমরা ভয় পাই না, আমরা নারী। আমরা রক্ত চাই না, আমরা চাই পরিবর্তন, চাই আগুন। গোটা শহর স্তব্ধ। কে চালালো এই ভিডিও? কেই বা এই নারীরা যারা মুখ খুলেছে? আর তখনই মিডিয়ায় ব্রেকিং নিউজ। মৃণাল ধরা পড়া এড়িয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানিয়েছে সে বিষ খেয়েছে পালিয়ে যাওয়ার সময়। সায়ন্তিকা কঠিন মুখে বলল, না মীরাদি, না, এটা শেষ নয়, এটা আত্মহত্যা নয়। কেউ চাইনি সত্যিটা সামনে আসুক, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি থেমে যাবে? মীরা চোখ বন্ধ করে বলল, আমি দেবী, আমি থামি না, আমি বদলে দিই ইতিহাস। দেবী যখন রক্ত মাখে তখন কেউ তাকে থামাতে পারে না। সে হয়ে ওঠে ভয়, পুরুষতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। কখনো কখনো শত্রুকে হারাতে হয় না অস্ত্র দিয়ে, শুধু তার মুখোশ খুলে দিলেই হয়। মীরার চোখ আজ ক্ষত নয়, আগুন। সে এবার শেষ খেলাটা খেলবে। একা নয়, তার পাশে রয়েছে হাজার হাজার মেয়ে। কারণ মীরা একটা নাম নয়, এটা একটা আন্দোলন। সায়ন্তিকা ও একজন ইনসাইডার পুলিশ অফিসার একসাথে বসে রেকর্ড খুঁজছে। হঠাৎ তারা খুঁজে পায় কিছু সন্দেহজনক কনভারসেশন, যেখানে মৃণালের প্রাক্তন রাজনৈতিক বস, এক দেখা না দেওয়া মহিলা নেতা, আড়ালে সব চালনা করছিলেন। অফিসার বললেন, উনি এমন একজন যিনি মেয়েদের মঞ্চে ওঠান। এই মুখোশধারী নারী সমাজসেবিকা মহিলা অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বহির্মুখে, কিন্তু ভেতরে সেই সমস্ত দমন নীতির গর্ভদাত্রী। কারণ সমাজে নারী কত দূর যাবে তার লাইন টানার লোক যে নারীরাই। দশমীর দিন শহরের সবচেয়ে বড় পূজা মণ্ডপে মীরা দাঁড়ায়। এবার কোনো ভাষণ নয়, প্রজেক্টরে দেখানো হয় প্রমাণ, নাম, রেকর্ড, পলিটিক্যাল লিঙ্কস, সব। যেখানে পুরো শহর স্তব্ধ হয়ে দেখে নেত্রীর মুখোশ উন্মোচন। মীরা স্পষ্ট গলায় বলে, তোমরা বলেছিলে নারী মানে লজ্জা, ঘর, চুপ। কিন্তু আজ আজ আমি দাঁড়িয়ে আছি লজ্জা নয়, রক্ত মেখে। কারণ আমি আর ঘর বাঁচাই না, আমি আমি ইতিহাস করি। একজন নারী উঠে দাঁড়ালে কেমন হয়? আজ শহর তা দেখল। সামাজিক চক্রান্তকে ছিঁড়ে পুরুষতন্ত্র নয়, নারীতন্ত্রের অন্ধকারকেও নগ্ন করল সে। কারণ শত্রু সবসময় পুরুষ হয় না, ক্ষমতা পেলে নারীও হয়ে ওঠে দেবীর ছায়া বা অসুরের ছদ্মবেশ। মীরা ও সায়ন্তিকা সেই রাতে শেষবার নেত্রীর মুখোমুখি হয়। আর তখনই সেই মহিলা সব স্বীকার করে নেয় কিভাবে সরকারি প্রকল্প হাতানোর জন্য দল ব্যবহার করেছিল, কিভাবে মীরার টিমকে টার্গেট করেছিল যাতে তারা মুখ না খোলে। নেত্রী মুখ নিচু করে বলে, আমি ভেবেছিলাম ওরা চুপ থাকবে, কিন্তু তুই তো অগ্নি, তোকে দেখে ভয় পেয়েছিলাম সেই প্রথম দিনে। মীরা বলে, ভয়টা ঠিকই পেয়েছিলে, কারণ আমি কেবল বেঁচে নেই, আমি এখন জেগে উঠেছি। তোমাদের আক্রমণ আমায় জাগিয়ে তুলেছে। কখনো কখনো আসল শত্রু আমাদের মতোই দেখতে হয়। মুখোশ খুললেই বোঝা যায় কতটুকু আদর আর কতটা ছুরি লুকিয়েছিল সেই হাসির মধ্যে। মীরা আজ সেই মুখোশ ছিঁড়েছে, সমাজ নয় আত্মাকে মুক্ত করেছে। দশমীর দিন যখন প্রতিমা বিসর্জন হয়, তখন মীরা ও তার দল গলায় লাল গামছা বেঁধে মিছিল করে। তাদের হাতে ছোট প্রতিমা নয়, হাতে লেখা প্ল্যাকার্ড। শুধু পুজো নয়, প্রতিদিন হোক নারীর উৎসব। মীরা বলল,
বিসর্জন নয়। এই দেবী এবার ফিরবেন না, কারণ আমরা সবাই দেবী। আর দেবী ফিরে আসে না, দেবী থেকে যায়। প্রতিবাদের প্রতিটি মুখে দেবী থেকে যায়। এই গল্প বানানো নয়, এই গল্প প্রতিটা বাস্তব নারীর। হয়তো নামটা মীরা নয়, কিন্তু তাদের লড়াই আজও চলেছে। আর যদি তুমি একজন নারী হও, মনে রেখো, তোমার ভয় তোমার শক্তি হতে পারে, যদি তুমি সেটা বিশ্বাস করো। তাহলে শ্রোতা বন্ধুরা, কি বুঝলেন? পুজোর সময় মা দুর্গা যেমন 10 মাথার রাক্ষসকে বধ করেন, ঠিক তেমনি মীরার এই যাত্রা সত্য আর সাহসে পরিণত এক যুদ্ধ, যেটা কেবল ওষুধ বা টিকায় থেমে থাকে না। কারণ তার লড়াই শুধুই রোগের সঙ্গে নয়, তার লড়াই এমন এক অসুখের সঙ্গে যেটা চোখে দেখা যায় না, কিন্তু সমাজকে ক্ষয় করে দেয় প্রতিনিয়ত। মীরার এই যাত্রা চ্যালেঞ্জ করবে সমাজের সেই অসুখকে। এতক্ষণ আপনারা শুনছিলেন নীলাঞ্জন চৌধুরীর কাহিনী দেবীর রক্ত জাগরণ। আজকের গল্প পাঠে ছিলেন সুস্মিতা। গল্পের বিভিন্ন চরিত্রে অচ্যুত, অস্মিতা, দেবদীপ, অঙ্কিতা, স্নেহা, রাহুল, সম্বিত। গল্পের আবহ সঙ্গীতে দেবদীপ, পোস্টারে দেবদীপ। গল্পের পরিচালনায় অস্মিতা, বেতার নাট্যরূপে অঙ্কিতা, স্নেহা, অস্মিতা। আপনাদের যদি আজকের এই বিশেষ গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীকালে এরম আরও গল্প শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনজয় করবেন পুজো। উইশ ইউ আ হ্যাপি পূজা। থ্যাংক ইউ।